গুড মর্নিং ফ্রম দীঘা। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 9টা। আর আমরা দেখতে পাচ্ছ রেডি অলমোস্ট হয়েই গেছি, কারণ দীঘাতে আমাদের আজকে লাস্ট দিন। আর হোটেলে 9:30টার সময় চেক আউট। ভাই বুঝতেই পারছো, ঠিকঠাক ঘুমই ভাঙেনি। তো চলো, মোটামুটি রেডি হয়ে গেছি। আর বাড়ির দিকে যাওয়ার পথে তাজপুর, মন্দারমণি আর শঙ্করপুর সি বিচ ঘুরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব। তো ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আর বেশি দেরি করবো না, ডাইরেক্ট তোমাদের সঙ্গে মোটো ভ্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের হোটেলের পার্কিংয়ে চলে এসেছি, আর গাড়ি মোটামুটি অলমোস্ট রেডি। তো এখন জাস্ট বেরোনোর পালা। তো আমরা সবার প্রথমে যাব শঙ্করপুর, তারপর যাব তাজপুর, আর মন্দারমণিটা দেখছি। তো চলো ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। এটাই ছিল আমাদের হোটেল জ্যোৎস্না ইন্টারন্যাশনাল। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম জ্যোৎস্না ইন্টারন্যাশনাল থেকে। তো সবার প্রথমে আমরা যেতে চলেছি শঙ্করপুর, তারপর যাব তাজপুর। তো চলো আগে শঙ্করপুর যাই। এখান থেকে শঙ্করপুরের ডিস্টেন্স আছে প্রায় 10-12 কিলোমিটারের মতো। তো চলো যাওয়া যাক। আর ডান দিকে দেখতে পাচ্ছ দীঘার সেই বিখ্যাত এই যে জাহাজ বাড়ি বলে, এই যে জাহাজ বাড়ি। এই জাহাজ বাড়ি থেকে আমাদের হোটেলটা খুবই সামনে ছিল। আর লেফট সাইডে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির। উফ ভাই, কালকে যা ভিড় হয়েছিল মন্দিরে বলার কথা নয়। তোমরা যদি কালকের এপিসোডটা না দেখে থাকো, প্রিভিয়াস ভিডিওটা জাস্ট গিয়ে দেখতে পারো। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর গেটটা দেখো, জাস্ট জগন্নাথ ধাম লেখা। এটাই হলো মেন এন্ট্রি গেট। তো এই গেটটা দিয়েই ঢোকায়, আবার ওই দিকেও একটা গেট আছে। সামনেই পড়বে নিউ দীঘা, আর তার আগে পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটা আমি এতদিন এসেছি খেয়াল করিনি। জাস্ট ডান দিকেই পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো তোমাদেরকে যদি দেখাই জগন্নাথ দেবের মাসির বাড়িটা কোন দিকে, এই যে দেখতে পাচ্ছ মাসির বাড়ি লেখা, এই যে বড় করে লেখা জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার এদিকে। দেখো গেটগুলো কত সুন্দর করেছে। তো এটা তো আমি খেয়ালই করিনি, আর এটা আমরা গেলামও না। তো চলো আবার, তো দীঘা তো একবার নয়, দীঘা বারবার, তো আবার আসা যাবে, অসুবিধা নেই। ওল্ড দীঘায় যাচ্ছি এখন, ওল্ড দীঘায় আছি। ওল্ড দীঘা থেকে বেরিয়ে মেরিন ড্রাইভ ধরে আমরা শঙ্করপুর যাব। দেখতে পাচ্ছ লেখা এখানে স্বাগত সমুদ্র সুন্দরী। তো শঙ্করপুর এখান থেকে 6 কিলোমিটার, আর তাজপুর আর একটু বেশি। তো চলো, আর ওই যে দেখতে পাচ্ছ দীঘার গেট, জাস্ট দীঘার যে গেট ওটাকে আমরা বাইপাস করে জাস্ট বেরিয়ে গেলাম। এই যে দীঘার গেট দেখতে পাচ্ছ শঙ্করপুরের দিকে, আর এখান থেকে শঙ্করপুর 6 কিলোমিটার। তো এই সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। এখানে রাস্তাটা ভাই অসাধারণ রাস্তা। আমি আগের একবার এসেছিলাম, তো রাস্তা নিয়ে এখানে কোনো কথা হবে না। চারিদিকে সবুজ গ্রিনারি ভর্তি, আর রাস্তা তো পুরো মাখন রাস্তা। আবারও আমরা সমুদ্রে দেখা পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে ঢেউ আসছে। তো এই জায়গাটা একটু সমুদ্রে যখন জোয়ার আসে তখন এই জায়গাগুলো পুরো জলে ভর্তি হয়ে থাকে। আর এই বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে একবার গেছিলাম। এই রাস্তাটায় পুরো গাছটা এমনভাবে রয়েছে, রোদ্দুরের একটা ছিটে ফোঁটা আসে না এই রাস্তাটা থেকে। কিন্তু এই রাস্তাটা খারাপ বলে সবাই এই ওপরের রাস্তাটা দিয়েই যায়। ফাঁকা রাস্তায় যা হাওয়া দিচ্ছে না ভাই, বলে বোঝানো যাবে না। পুরো গাড়ি এরকম নড়িয়ে দিচ্ছে।
পুরো গাড়ি নড়িয়ে দিচ্ছে। আর সন্ধ্যাবেলায় যদি এই রাস্তায় এসছো একবার, একটুখানি যদি রাত হয়ে যায়, একটু নিরিবিলি হয়ে যায়, এইসব জায়গাগুলোই না শিয়াল উঁকি মারে, জানো তো। একদম 3-4টে করে শিয়াল এইসব গাছগাছড়ার ভেতর থেকে রাস্তার দিকে শুধু উঁকি মারবে যে কোন গাড়ি যাচ্ছে না যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন আগের বারে এসেছিলাম তখনই এটা লক্ষ্য করেছি। প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছিলাম যে হয়তো কুকুর, এটা মানে শিয়ালকে তো দেখে অতটা চট করে বোঝা যায় না। আর তারপর যখন ভালো করে দেখলাম তখন দেখছি যে ওটা শিয়াল। তো দেখতে পাচ্ছ শঙ্করপুর 1.7 কিলোমিটার, তাজপুর 7। তো চলো আগে আমরা শঙ্করপুর ভিজিট করে নিই, তারপর আমরা তাজপুর যাব। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছি ছোটো 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 যে এই পুকুরগুলো, এগুলো ভেরি, এখানে মাছ চাষ করে এরা সবাই। বাদিকে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ, এই ট্রলারগুলো সব মাছ ধরতে যায়, সব এই খাড়িতে সব নেমে যায়। জোয়ার হলে সব জায়গায় জল ভর্তি হয়ে থাকে, তখনই এরা মাছ ধরতে যায়। কোথায় তুলে দিয়েছে দেখো নৌকাগুলোকে। ওয়েলকাম টু শঙ্করপুর। তো শঙ্করপুরে আপনাকে স্বাগত। আমরা শঙ্করপুর ফাইনালি চলে এসেছি, বা সি বিচটা দেখতে হবে কোথায় আছে। তো যত সম্ভবত সোজাই আছে সি বিচ, আর এদিকে ওই সব মাছ ধরা সব ট্রলাররা এসে দাঁড়ায়। আর এই শঙ্করপুর থেকে তাজপুরের ডিস্টেন্স 6 কিলোমিটার, মাত্র 6 কিলোমিটার। তো আমরা এখানটা একটু ভিজিট করব, তারপর আবার আমরা তাজপুরের দিকে বেরিয়ে যাব। ফাইনালি চলে এসেছি আমরা শঙ্করপুর। আর এই শঙ্করপুর যেতে দেখতে পাচ্ছ একটা ব্রিজ টপকাতে হচ্ছে। চলো ভেতরে যাই, গিয়ে দেখি যে কতটা জল আছে, কারণ এখন চলছে জোয়ার। তো ভাই ঢেউ ভালো রকমের আছে, দেখেই বোঝা যাচ্ছে। আমাদের যদি দেখাই, জাস্ট দেখো একবার। আর এখানে অল টাইম ঢেউ এরকমই থাকে, জাস্ট একবার দেখো। এখানে অল টাইম এরকমই ঢেউ থাকে। আর সমুদ্রের পাড়ে আসলে তো আর কোনো কথাই নেই হাওয়ায়। তো চলো একটুখানি ঘুরে দেখি। তো এই ঢেউয়ের মজা নিতে গিয়ে আমার দেখো এই যে প্যান্ট জুতো সব ভিজে গেছে। আমি দৌড়ে পালাতেই পারিনি, তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পেয়েছো। তো এখানে এত বড় বড় ঢেউ, বলার কথা নয় ভাই, বলার কথা নয়। তো বাড়ি যাব কি করে, পুরো বাড়ি যাব এরকম ভেজা জুতো পরে যেতে হবে আমাকে। তো জাস্ট ভাই দেখো, জাস্ট দেখো, জাস্ট দেখো, পুরো জল ঝাপটা দিয়ে নিয়ে চলে আসছে, মানে এতটা পরিমাণে ঢেউ, এতটা পরিমাণে। তো চলো, আর এই দেখো জাস্ট, ও তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তাজপুর। তো এখান থেকে তো ভাই যেতেই ইচ্ছা করছে না, এতটা পরিমাণে ঢেউ হচ্ছে, মনে হয় এখানে বসেই থাকি এরকম মনে হচ্ছে। তো চলো, বাড়ি তো যেতেই হবে। তো চলো এরপরে আমরা তাজপুর ভিজিট করবো। তো ডাইরেক্ট একেবারে তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো বন্ধু, শঙ্করপুর সি বিচ ঘোরা কমপ্লিট। আর গরম ছিল তাই জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি। আর এই যে বাদিকে দেখতে পাচ্ছ শঙ্করপুর সি বিচ। তো এই শঙ্করপুর সি বিচ থেকে আমরা এখন যাচ্ছি তাজপুর সি বিচে। তো আর এই রাস্তাটা ভাই পুরোটাই মেরিন ড্রাইভ আছে, পুরোটা মেরিন ড্রাইভ। তো এই লেখা দেখতে পাচ্ছ তাজপুর সোজা, তো পুরোটাই মেরিন ড্রাইভ আছে, তো কোনো সমস্যা নেই। আর আমরা আগেই রাস্তাটা এসেছিলাম 2-3 বছর আগে, বিভৎস পরিমাণে খারাপ ছিল ভাই রাস্তাটা। তো দেখতে পাচ্ছ এখন নতুন করে রাস্তা করে দিয়েছে, অনেক দিনই হয়েছে। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ এই যে মেরিন ড্রাইভের রাস্তা চালু হয়ে গেল।
পুরো আপ টু তাজপুর পর্যন্ত এরকম মেরিন ড্রাইভ আছে, পুরো আপ টু তাজপুর পর্যন্ত। তো আছে এখন জোয়ার, জাস্ট ঢেউগুলো দেখো, দেখেছো? ওহো, ঢেউগুলো জাস্ট দেখো। আবার এখানে এদের চাঁদা কাটা আর এদের শেষ হবে না, যত বাড়ি আসি তত বাড়ি এদেরকে চাঁদা দিতে হয়। তো চলো দেখি এরা কিসের চাঁদা নিচ্ছে, কারণ দেখো প্রত্যেক কটা গাড়িকে দাঁড় করিয়ে চাঁদা নেয়। তো দেখছো, এই দেখো পুজো অন্ন মহোৎসব একটা 20টা টাকা সাহায্য করে। তো ভাই পুরো এটা মেরিন ড্রাইভের ওপর থেকে আমরা রাইড করছি, তো এক কথায় জাস্ট অসাধারণ। এরকম রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা ভাই। পাশ থেকে সমুদ্র আর তার পাশ থেকে এরকম রাস্তা, জাস্ট এক কথায় অসাধারণ অসাধারণ। তো প্রায় 5.5 কিলোমিটার 6 কিলোমিটার রাইড করার পরে দেখতে পাচ্ছি আমরা সি বিচে চলে এসেছি। এটা তাজপুর সি বিচ। তো এইখান থেকে নামাটা খুবই ডেঞ্জার। তো বন্ধু ফাইনালি দেখতে পাচ্ছি আমরা তাজপুর সি বিচে চলে এসেছি। আর তাজপুর সি বিচে এই সাইডগুলো এইগুলো সব হোটেল। যখন জল বেশি থাকে তখন এই সাইডে আসে। তো চলো, এখানে আর বেশি কিছু দেখানোর নেই, কারণ আমরা অলরেডি দীঘা সি বিচ ঘুরে চলে এসেছি। আর এই তাজপুর সি বিচ একই, শুধু ডিফারেন্ট এখানটা একটু ফাঁকা নির্জন আর ওইখানটা একটু ভর্তি, তাই জন্য। তো চলো, আমরা এখানে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তাজপুরের একটা হোটেলে বসে আমরা এখন টিফিন করছি। টিফিনে কি আছে দেখবে, দেখো যাচ্ছি ঘুগনি মুড়ি। চলো খাওয়া দাওয়াটা করে নিই, কারণ প্রচুর জোরে আমাদের খিদে পেয়েছে। 185-80 কিলোমিটার এখনও রাইড করতে হবে, তো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই। চলো, তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ তাজপুর সি বিচ আমরা ভিজিট করে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ মন্দারমণিটা আর আমরা যাচ্ছি না, এখানে প্রচণ্ড পরিমাণে গরম ভাই। আর এই যে দেখতে পাচ্ছ ডান দিকে তাজপুর সি বিচের সব জায়গা এটা। আর এই রাস্তাটা সোজা গেলে তোমার দীঘা রোডটা পড়বে। এই তাজপুর সি বিচ থেকে আমাদের বাড়ি 177 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা 13 মিনিট। লেফট সাইডে চলে গেলে দীঘা, আর আমরা রাইট সাইড নিয়ে নিলাম। আমরা মন্দারমণি যাইনি, প্রচণ্ড গরম লাগছিল তাই জন্য। তো চলো যাওয়া যাক, ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আর এখানে রাস্তাটা এতটা ছোট না, এতটা চওড়ায় ছোট, একটা বাস গেলে উল্টো দিকে তো বাস আসতেই পারে না, আর উল্টো ওভারটেকও করা যায় না। আর এখন দেখছি বাসের চাপটা কম আছে, কারণ আজকে উইকডেজ একটু কম বাস চলে, কারণ শুক্র শনি রবি ওরে ভাই রে ভাই প্রচুর বাস চলে, প্রচুর বাস। ও বাবা, বলতে না বলতে দেখো 1টা 2টো 3টে লাইন দিয়ে বাস আসছে, আর এমন বিচ্ছিরিভাবে আসছে বলার কথা নয়, বলার কথা নয়। এই তো সরু রাস্তা, তার মধ্যে যদি ওরকম হরেন মেরে আসে, আর বাসের হরেন মানে তো বুঝতেই পারছো যে কি বিকট লেভেলের হরেন। আর সামনেই আছে এই চাউল খোলা, ওখান থেকেই মন্দারমণি যাওয়া যায় মেনলি। তো ওই জায়গাটা জাস্ট দেখো, নাইস জায়গা, নাইস নাইস। তো
তো এখানটা একটু জ্যামজট হচ্ছে, কারণ এখানে সব বাসগুলো এসে যারা মন্দারমণি যাবে তাদেরকে নামাচ্ছে, ওই জন্য একটু জ্যামজট হচ্ছে। আর এই যে এই রাইট সাইডে দেখতে পাচ্ছ মন্দারমণি যাওয়ার রাস্তা। তোমাদের ফাইনালি আমরা চলে এসেছি এখন কাথি মোড়। এটা হলো কাথি মেন মোড়, ডান দিকে চলে গেলে কাথি শহর এই সাইডে। আর আমরা জাস্ট বাদিক নিয়ে নেব কলকাতার দিকে। দীঘা থেকে আমরা প্রায় 40 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ডাবের দোকান আছে। তো আমরা এরকম একটা ডাবের দোকান দেখে দাঁড়াই আগে, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তো এই দাদার দোকানে এসেছি ডাব খেতে, কারণ ভাই প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, তাই জন্য। তো চলো জিজ্ঞেস করি যে ডাব কত করে। ও দাদা, ডাব কত? 40 আছে, 50 আছে, 60 আছে, 70 আছে। এগুলো 50, হ্যাঁ। এগুলো 40, আর এইগুলো বড় বড়গুলো? এগুলো 70। ও, আর 60 টাকার বললে আছে? এগুলো তো একই তো। এই কান্দি আলাদা, এই কান্দি আলাদা আছে, এই কান্দি আলাদা আছে। ও, কান্দিটা আলাদা, বড় ছোট আছে, আর কি আদার্স কিছু না। মিষ্টি জল খাবেন না, কচি খাবেন না, শ্বাস খাবেন। ও কি খাবে? ওই মিষ্টি জল খাবে? হ্যাঁ ঠিক আছে। 50 টাকারটা খান মিষ্টি জল। হ্যাঁ দাও তাহলে দুটো। দীঘা থেকে প্রায় আমরা 35-40 কিলোমিটার রাইড করে খড়ি প্রক্রিয়া বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, মানে যেখানটায় ডাবের এরকম লাইন দিয়ে দোকান তোমরা দেখতে পাবে। ওই জায়গাটাতে দাঁড়িয়েছি ডাব খেতে, কারণ ভাই প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো এই যে ডাব চলে এসছে, দেখি কেমন টেস্ট। ভালো মিষ্টি আছে ডাবটা, আর ভেতরে শাঁসও আছে। এইটুকুনি ডাব ভাই 50 টাকা নিলে। তো চলো ডাব ঠাব খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটাতে একেবারে দেখা হচ্ছে। সময় হয়েছে 11:55, আর আমরা এই দাদার কাছে ডাব খেয়ে আবার আমরা বাড়ির দিকে কন্টিনিউ করছি। আর এখান থেকে ভাই গাড়িগুলো যাভাবে আসছে না, বলার কথা নয়। তো এখানে ডাবের দাম প্রচুর বেশি ভাই, প্রচুর বেশি। এইটুকুনি একটা ডাব 50 টাকা নিল। তো এই সামনে যে বাইকটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এত পাকামো মারছে, এত পাকামো মারছে, বলার কথা নয়। একবার বাইকে উঠে দাঁড়িয়ে পড়ছে, ওই দেখো, ওই দেখো, ওরে সাবাস, ওই দেখো, ওই দেখো, ওই দেখো শুরু করেছে আবার, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ও বাবা, এ কি করছে রে ভাই? মানে গাড়ি হাতে পেয়ে সার্কাস দেখাচ্ছে রীতিমতো ভাই এরা। ওই দেখো, দেখবে, ওই দেখো। কে দাঁড়া, একে ধরি তো, কি করতে চাইছে একটু জিজ্ঞেস করি। মানে এত জোরে চালাচ্ছে ধরতেই পাচ্ছি না। দেখো 70-এর ওপরে, 70 আপ গাড়ি চালাচ্ছে। তো ফাইনালি আমরা 60-65 কিলোমিটার রাইড করে আমরা নন্দকুমার এসে পৌঁছালাম। দেখতেই পাচ্ছ এই যে সোজা যে জায়গাটা, এটাই হলো নন্দকুমারের মোড়। তো আমরা লেফট সাইড, জাস্ট লেফট সাইড নিয়ে আমরা বেরিয়ে যাব কোলাঘাটের দিকে, মানে কলকাতার দিকে। আর এটা হলো নন্দকুমারের মেন মোড়টা। তো আমরা ওইটা দিয়ে এসে এক পাক ঘুরে তারপরে ওটা দিয়ে বেরিয়ে যেতাম। আর এখান থেকে কোলাঘাট ওই 40-45 কিলোমিটারের মতো। তো চলো যাওয়া যাক। আর রোদ ভাই, রোদের তেজ দেখো একবার, গাড়ি চলছে বোঝাই যাচ্ছে না, আর যখন দাঁড়াচ্ছি তখন বুঝতে পারছি রোদের এত তেজ। তো আমরা এই সামনে কোথাও একটা দাঁড়াবো, তারপর আবার আমরা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। তো গাড়িটা প্রায় অনেকক্ষণ চলেছে, ডাব খাওয়ার পর গাড়িটা অনেকক্ষণই চলেছে। তো তাই জন্যই সামনে আমরা কোথাও দাঁড়াবো, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। স্টপ রেকর্ডিং। তো বন্ধু এই জায়গাটা জাস্ট দেখো, পুরো সবুজে সবুজ হয়ে আছে। আর তার মাঝখান থেকে
2 লেন রাস্তা। তো ভাই অসাধারণ লাগছে জায়গাটাকে দেখতে এক কথায়। বর্ষাকালে আসলে মনে হয় আরও ভালো দেখা যেত, কারণ গাছগুলো পুরো সবুজ হয়ে থাকতো, সবুজ। আর কোলাঘাট এখান থেকে বেশি দূর নয়, 10 কিলোমিটারের মতন মনে হয় আছে কোলাঘাট। তো চলো, দেখতে পাচ্ছ এই টোলগেটটা জাস্ট ক্রস করেই আমরা লেফট সাইডে দাঁড়াবো। তো চলো আমরা একদম বাদিক দিয়ে চলে যাব, বাদিক, একদম বাদিক থেকে। সময় হয়েছে 1:10 আর আমরা এই যে দেখতে পাচ্ছ এই দোকানটায় দাঁড়িয়েছি, কারণ একটু অনেকক্ষণ আমরা গাড়ি চালিয়েছি, তাই গাড়িটাকে রেস্ট দেওয়ার জন্য একটুখানি এখানে দাঁড়িয়েছি। আর তার সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস, আর এদিকে কিনে নিয়েছে কি এটা, ভুজিয়া, ভুজিয়া কিনেছে। তো আর এই পেছনে দেখতে পাচ্ছ এই টোল গেটটা, পেরিয়া টোল গেট জাস্ট আমরা ক্রস করে এই দোকানটার সামনে দাঁড়িয়েছি, একটু রেস্ট নেব, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। তো ভাই প্রচণ্ড গরম, আর সেই জন্য বেশি দাঁড়াচ্ছিও না, যতটা পারছি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, কারণ গাড়ি চালালে অতটা গরম মনে হচ্ছে না, মানে দাঁড়ালে মনে হচ্ছে, বাট গাড়ি চালালে মনে হচ্ছে না। তো চলো এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নেব, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। সময় হয়েছে এখন 1:30 আর আমরা জাস্ট এই দোকানটা থেকে কোল্ড ড্রিঙ্কস আর ঝুড়ি ভাজা খেয়ে আমরা আবারও বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে কোলাঘাট আর মাত্র 12-13 কিলোমিটার হবে। তো ভাই এই এত রোদ্দুর ছিল, আর গাছের ছাওয়াটায় বস থেকে আর উঠতেই ইচ্ছা করছিল না, তো এতটা ভালো লাগছিল। ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা কানেক্ট করে নিলাম নিজেদেরকে NH16-এ, আর তার সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি কোলাঘাট। তো আমরা কোলাঘাট যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আর কোলাঘাটে আমরা না দাঁড়িয়ে আমরা কোলাঘাট টপকিয়ে অন্য কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়াবো, মানে কোলাঘাটটা জাস্ট টপকে। আর এখন পেরোতে চলেছি কোলাঘাট ব্রিজ, আর সাইড থেকে মনে হচ্ছে যাচ্ছে ট্রেন। ওই দেখো একটা লাল বেরিয়ে গেল, রেড কালারের ট্রেন একটা বেরিয়ে গেল। তো আর নিচ থেকে ভাই বয়ে চলেছে রূপনারায়ণ রিভার। তো কতটা চওড়া জাস্ট তোমরা দেখো। ওহো, আমরা এখন পেরাতে চলেছি উলুবেড়িয়া, আর উলুবেড়িয়া থেকে আমাদের বাড়ি যাওয়ার জন্য দুটো রাস্তা, একটা খেয়া পার করে বজবজ থেকে যাওয়া যাবে, আর আরেকটা হলো যেমন যাচ্ছি আর কি উলুবেড়িয়া থেকে যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা যেটা কানেক্ট করছে কলকাতায়, এই রাস্তাটা, দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়। হাওড়া পাঁচলা থেকেও মনে হয় যাওয়া যায়, ওটা বজবজ ফেরিঘাটে গিয়ে উঠবে। তো আমি ঠিক জানি না, উলুবেড়িয়ার রাস্তাটা আমি চিনি বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই রাস্তাটা আর এই রাস্তাটা সময় একই দেখাচ্ছে, একটুখানি কিলোমিটারটা কম হলেও বাট সময় একই দেখাচ্ছে, তাই জন্য আমরা আর ওই খেয়া ঠেয়া না টপকে এই রাস্তা দিয়েই আমরা বাড়ি চলে যাব। কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছ ধুলাগড় টোলগেট আমরা টপকাচ্ছি, আর এই ধুলাগড় টোলগেট থেকে আমার বাড়ির ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার। ভাই সময় লাগবে আর ওই 1 ঘন্টার মতো ধুলাগড় টোলগেট থেকে। সময় হয়েছে 3:23 আর আমরা অঙ্কুরহাটি থেকে বিরিয়ানি খেয়ে আবার আমরা রাইডটা কন্টিনিউ করছি। আর আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর নয়, ওই 55-56 মিনিটের মতন লাগবে। তো দেখতেই পাচ্ছ দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, ওই বাদিক ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে দিল্লি, আর আমরা জাস্ট লেফট নিয়ে যে ব্রিজটা ওপরে গেল ওই ব্রিজটার ওপর থেকে চলে যাব কলকাতা। তো চলো যাওয়া যাক।
আর এই টানটা ভাই মারাত্মক লাগে আমার, যতবার আসি এই টানটা হেভি লাগে দুর্দান্ত। পুরো এরকম ঘুরে গিয়ে পুরো ব্রিজের ওপরে উঠে যাচ্ছে, জাস্ট দেখো। ও হো, দেখেছো পুরো কাত হয়ে একদম বিউটিফুল ভাবে উঠে গেলাম। তো আমরা 16 থেকে 117-এ এন্টার করলাম, আর এখানে দেখতেই পাচ্ছ লেখা ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। ওকা 24 কিলোমিটার রাইট সাইড, ডায়মন্ড হারবার 56, বকখালি 137 কিলোমিটার, সব রাইট সাইডে। দেখেছো কোথাও জ্যাম থাক আর না থাক, সাঁতরাগাছি ব্রিজে রাস্তা খালি থাকলেও জ্যাম থাকবে ভাই। তো বন্ধু ফাইনালি দেখতে পাচ্ছ আমরা সেকেন্ড হুগলি ব্রিজ পৌঁছে গেছি। বিকেলের টাইমে সেকেন্ড হুগলি ব্রিজটাকে জাস্ট লাগছে দেখো ভাই, ও হো অসাধারণ লাগছে, এক কথায় অসাধারণ। আমি যতবার ট্রিপ থেকে বাড়ি ফিরি হয় সন্ধ্যা হয়ে যায়, নয় রাত্রি হয়ে যায়, তো এরকম ভিউ তোমাদেরকে দেখাতে পারি না। তো জাস্ট আজকে বা এই দীঘার এপিসোডে তোমাদেরকে এরকম ভিউ দেখিয়ে দিলাম, দেখেছো জাস্ট ও হো। তো বন্ধু দেখতেই পাচ্ছ আমরা প্রায় 172-73 কিলোমিটার রাইড করে আমরা আমাদের মাঝারহাট ব্রিজে এসে পৌঁছেছি। আর এখান থেকে আমার বাড়ি আর মাত্র 5 কিলোমিটার। তো জাস্ট এখান থেকে আমি আমাদের তারাতলা ব্রিজটা টপ খাবো আর গলিগালা দিয়ে বাড়ি পৌঁছে যাব। তো এই ভিডিওটা লং করছি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দীঘা সিরিজ এখনও যারা দেখোনি তাদেরকে বলবো আমার প্লে লিস্টে গিয়ে দীঘা সিরিজগুলো দেখো, দেখে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের সঙ্গে। তো চলো এখনের মতো দীঘা সিরিজ এই তারাতলা ব্রিজ দিয়ে শেষ করছি। তো এখনের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।